আসসালামু আলাইকুম। পর্যায়ভিত্তিক গতির নবম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সরল দোলকের গতিতে সরল ছন্দিত স্পন্দনের অস্তিত্বের প্রমাণ এবং সরল দোলকের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জেনে নিই সরল দোলক জিনিসটা কি। সংজ্ঞা এখানে লেখা আছে, একটি ভারী আয়তনহীন বস্তুকে একটি নমনীয় অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি তা বাধা এড়িয়ে স্বাধীনভাবে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে এরকম কোনো জিনিস বাস্তবে সম্ভব না। কিভাবে বলছে? একটা ভারী কিন্তু আয়তনহীন কিন্তু ভারী, এটা কখনো সম্ভব না। আবার বলছে নমনীয় কিন্তু অপ্রসারণশীল, অর্থাৎ একটা সুতার যেটা ফ্লেক্সিবল কিন্তু টানলে লম্বা হবে না, এরকম একটা সুতা দিয়ে যদি বস্তুটাকে আমি ঝুলিয়ে দিই এবং ঝুলিয়ে দেওয়ার পরে যদি সে স্বাধীনভাবে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলা হবে। আচ্ছা, তবুও আমরা কাছাকাছি একটা বস্তু আমি ব্যবহার করব এখানে সরল দোলক তৈরি করার জন্য। আমি নাম বলবো সরল দোলক, আসলে এটা সরল না। আচ্ছা, তাহলে আমি যে ভারী বস্তুটাকে আমি সুতার সাহায্যে ঝুলাবো সেই ভারী বস্তুটার একটা নাম আছে, এই বস্তুটাকে বলা হবে বব। কি বলা হবে? বব। আচ্ছা, এখান থেকে একটা সুতা দিয়ে বস্তুটাকে ঝুলানো হলো। তাহলে এই পুরা সুতাটার একটা দৈর্ঘ্য আছে, এটাকে আমি স্মল এল দিয়ে প্রকাশ করলাম। আবার ববের পৃষ্ঠ থেকে এর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটা হবে তার ব্যাসার্ধ। তাহলে যেই জায়গা থেকে আমি জিনিসটাকে ঝুলালাম সেখান থেকে ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আমি পাবো, এই দূরত্বটাকে বলা হবে এর কার্যকরী দৈর্ঘ্য এল। এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমি যদি কোনো একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য হিসাব করতে চাই তাহলে আমি এটাকে কিভাবে ভাগ করতে পারি? আমরা এভাবে লিখতে পারি, কার্যকরী দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা একটা সরল দোলকের গতি পর্যালোচনা করে এটা যে একটা সরল ছন্দিত স্পন্দন সেটা এখন আমরা প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন সরল দোলকের গতি নিয়ে একটু দেখি। ও বিন্দু থেকে একটা বস্তুকে আমি ঝুলিয়ে দিয়ে একটা সরল দোলক তৈরি করলাম, যেখানে এখান থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটাই আমরা হিসাব করলাম কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, এবার এই ববটাকে ধরে যে কোনো এক পাশে আমি টান দিলাম, বি পর্যন্ত নিয়ে আসলাম, এর ওই পাশে আর যাবে না, তাহলে এটা হবে এই সরল দোলকটার বিস্তার। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে ববটাকে ছেড়ে দেই কি ঘটবে? ববটা আবার এই পথে এই দিকে ফিরে আসবে। এখন কারণ হলো ওজন। যখন ববটা এখানে ছিল তখন তার ওজন ছিল খাড়া নিচের দিকে এবং উপরের দিকে সুতার টান কাজ করত। সুতার টান এবং ওজন পরস্পর সমান হয়ে যাওয়ার কারণে সে এখানে স্বাভাবিক অবস্থায় থাকতো। তাহলে এটা হচ্ছে সরল দোলকের জন্য সাম্যাবস্থা। কিন্তু এই জায়গাটাতে ববের ওজন কাজ করে সোজা নিচের দিকে এমজি, সুতার টান কাজ করতেছে সুতা বরাবর ওই দিকে, দুইটা পরস্পর বিপরীতমুখী নাই বিধায় এমজি এবং টি কাটাকাটি যাচ্ছে না। তার মানে এই জায়গাটাতে তার উপর একটা কার্যকর ত্বরণ থাকবে, যেই ত্বরণের কারণে এই ববটা এদিক থেকে এই দিকে চলে আসবে। তাহলে সেই ত্বরণটা কত সেটাই আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করি, এই এমজিটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই বরাবর আরেকটা হচ্ছে তার লম্ব বরাবর। ওকে, এখন এই বরাবর উপাংশটা কত হবে সেটা জানার জন্য আমার এই কোণটা কত সেটা জানতে হবে। এই কোণটা যেহেতু থিটা, এই কোণটাও থিটা হবে কারণ অনুরূপ কোণ। তাহলে এই বরাবর উপাংশটা কি হবে? এমজি ইন্টু কোসাইন থিটা। আর এই বরাবর উপাংশটা কি হবে? এমজি ইন্টু সাইন থিটা। তাহলে এখানে এই এমজি ইন্টু কোসাইন থিটা আর সুতার টান টি পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে। এই কারণে শুধুমাত্র এমজি সাইন থিটা অবশিষ্ট থাকবে। এখন কথা হলো এমজি কস থিটা টি কেন কাটাকাটি যাবে? দুটা যদি সমান হয় তাহলে কাটাকাটি যাওয়া সম্ভব। সমান যে হবে সেটা আমি কিভাবে বুঝবো এইভাবে, ববটা অ্যাকচুয়ালি এই দিকেও যাবে না এই দিকেও যাবে না। এই দিকে কেন যাবে না? কারণ সুতাটা হচ্ছে অপ্রসারণশীল, সরল দোলকের সংজ্ঞা থেকে আমরা জানি এটা। আবার এই দিকে যাবে না
কারণ ওদিকে যদি যায় তাহলে তার দোলনটা নর্মালি থাকবে না। যেহেতু একটা সরল দোলক স্বাভাবিকভাবে দোল খাচ্ছে আমি ধরে নিলাম, সেহেতু এমজি কস থিটা এবং টি অবশ্যই সমান হবে, যাতে করে এই দিক বা ওই দিকে তার কোনো গতি না থাকে। আচ্ছা, তাহলে এমজি কস থিটা টি কাটাকাটি গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতার টান এমজি কস থিটা, সুতার টান ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা। মাঝে মাঝে এমসিকিউর জন্য এই সম্পর্কটা লাগে। আচ্ছা, তাহলে এখন এই দুটো কাটাকাটি যাওয়ার পরে কতটুকু বল অবশিষ্ট থাকবে? এমজি সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি চিত্র হতে কার্যকর বল এফ ইজ ইকুয়ালস টু মাইনাস এমজি সাইন থিটা। ওকে, মাইনাস কেন দিলাম? এমজি সাইন থিটা এই দিকে কাজ করতেছে, কিন্তু ববটাকে আমি টান দিয়ে ওই দিকে সরিয়েছিলাম। তার মানে ববটাকে আমি যেই দিকে সরিয়েছি তার এমজি সাইন থিটা তার বিপরীত দিকে কাজ করতেছে। তার মানে এখানে এমজি সাইন থিটা হবে একটা প্রত্যয়নী বল। আবার এই ববটা যদি আমি এই দিকে নিয়ে আসতাম তখন কিন্তু এমজি সাইন থিটা আবার ওই দিকে কাজ করত। তার মানে সব সময় এটা সরণের বিপরীত দিকে কাজ করে। সুতরাং এখানে এমজি সাইন থিটা হবে একটা প্রত্যয়নী বল, আর প্রত্যয়নী বল বোঝানোর জন্য এখানে মাইনাস চিহ্নটা দিতে হবে। আচ্ছা, এখন তাহলে এফটাকে যদি ভাঙি আমরা কি পাবো? এম এ ইজ ইকুয়ালস টু মাইনাস এমজি সাইন থিটা। এম এম চলে যাবে, থাকলো এ ইজ ইকুয়ালস টু মাইনাস জি সাইন থিটা। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, যদি ববটাকে আমি এখান থেকে ছেড়ে দিই তাহলে ববটা এইরকম একটা বক্রপথে এখানে আসবে, আবার এই দিক থেকে বক্রপথে এদিকে যাবে। তাহলে ববটার এই চূড়ান্ত অবস্থানের জন্য এখানে তার যে গতিপথটা তৈরি হলো এটা কিন্তু একটা বক্রপথ বা একটা বৃত্তচাপ আকৃতির পথ। কিন্তু আমরা একটা সরল দোলকের গতির মধ্যে একটা সরল ছন্দিত স্পন্দনের পরিচয় খুঁজতেছি। সরল ছন্দিত স্পন্দন হওয়ার জন্য ববটার গতি একটা সরল রেখা বরাবর থাকতে হবে। এখন তাহলে আমরা একটা বক্র বৃত্তচাপকে কিভাবে সরল রেখা বানাতে পারি? একটা কাজ করা যায়, আমি যদি ববটাকে এখান থেকে এত দূর পর্যন্ত না টেনে অল্প একটু টানি, তাহলে এই এতটুকের মধ্যেই ববটা আসা যাওয়া করবে, ফলে তার গতিপথটা মোটামুটি একটা সরল রেখা হবে। এখন ববটাকে আমি যত কম দূরে নেব টেনে, তার এই বক্রপথটা তত বেশি সরলরেখিক হবে। অর্থাৎ যদি এই ববটার গতিটা সরলছন্দিত স্পন্দন হতে হয় তাহলে তার এই থিটা বা কৌণিক বিস্তারটা খুব ক্ষুদ্র হইতে হবে। তাহলে আমাদের কাজ হলো সবসময় এই থিটাটা ক্ষুদ্র রাখা। তাহলে এখন আমরা জানি থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা আর থিটা প্রায় সমান, একদম সমান। আচ্ছা, তাহলে তখন সরলছন্দিত স্পন্দনের জন্য আমরা লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু মাইনাস জি ইন্টু থিটা। সাইন থিটার পরিবর্তে থিটা লিখলাম, তার মানে অল্প বিস্তারের জন্য কাজ করতে হবে। এখন আরেকটা জিনিস আমরা জানি, কিন্তু এক্স ইজ ইকুয়ালস টু এল থিটা। এটা কোত্থেকে আসলো? একটা বৃত্ত, এটা মনে করলাম একটা বিন্দু এখান থেকে এখানে আসলো, তাহলে এটা হলো তার অতিক্রান্ত চাপ, এটা হলো কোণ, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এইখানে যে ববটা গতিশীল হচ্ছে এটাও কিন্তু মোটামুটি একটা বৃত্তচাপ তৈরি করে গতিশীল হচ্ছে, যেখানে এটার কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে এই পথের ব্যাসার্ধ এবং এখানে যে কোণ আমি হিসাব করব সেটা হচ্ছে থিটা। আর আমি যে সরণটা হিসাব করব সেই সরণটা কি? সরণ হচ্ছে এই ববের ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এখন ববটা যদি এখানে থাকতো তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে সরণ এক্স, তার মানে আমার এই এক্সটা হিসাব করতে হবে। তাহলে সরণ এই বৃত্তচাপটার সমান, কারণ এখানে আমরা এস ইকুয়ালস টু কি লিখেছিলাম? এস ইকুয়ালস টু আর থিটা, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়ালস টু ব্যাসার্ধ ইন্টু থিটা। তাহলে এখানে আমরা এক্সকে কেন আমি ওইভাবে লিখলাম? এটা তো চাপ না, এটা তো একটা লম্ব দূরত্ব। আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল করি, যখন ববটা খুব কাছাকাছি থাকবে তাহলে এখানে চাপের দৈর্ঘ্য আর লম্ব দূরত্বটা সমান হবে, কারণ তারা কাছাকাছি আছে। আচ্ছা, এই কারণে আমি এখানে চাপের দৈর্ঘ্য না লিখে লম্ব দূরত্ব ইকুয়ালস টু আর থিটা লিখলাম, মানে ব্যাসার্ধ ইন্টু থিটা লিখলাম। তাহলে এখান থেকে আমি থিটার মানটা বের করতে পারি।
তাহলে থিটার মানটা কি আসবে? থিটার মানটা আসবে x/l। এখন এই থিটার এই মানটা আমরা এখানে বসাবো। আচ্ছা, যদি বসাই তাহলে কি পাবো? a = -g × x/l। আচ্ছা, এটাকে আরেকটু মডিফাই করা যায় না? a = -g/l × x। আচ্ছা, এখন একটা জিনিস আমরা খেয়াল করি, সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে এইরকম একটা সম্পর্ক কিন্তু আমাদের ছিল। ত্বরণ = একটা ধ্রুবক × x। এখানে জি একটা ধ্রুবক অভিকর্ষ ত্বরণ, এল কিন্তু একটা নির্দিষ্ট সরল দোলকের জন্য একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, সুতরাং পুরো জিনিসটা একটা ধ্রুবক। তাহলে সরলছন্দিত স্পন্দন হওয়ার জন্য এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? আমরা সবাই কিন্তু জানি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি ω²। আচ্ছা, এটা কীভাবে লেখা যায় একটু পরে আমি আরেকবার দেখাবো। তাহলে আমরা যদি এখানে লিখি a = -ω²x, সুতরাং এই জিনিসটাকে আমি সেই ব্যবকলনীয় সমীকরণের মতো লিখতে পারি d2x/dt2 + ω²x = 0। তার মানে এই সরল দোলকের গতিটা স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং সরল দোলকের গতিটা একটা সরলছন্দিত স্পন্দন। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে এই জিনিসটাকে আমরা কীভাবে ω² লিখতে পারি, আমি একটু একক যদি মিলায় দেখতে চাই তাহলে আমি কিন্তু খুব সহজে জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, আমরা ω² = k/m এটা আমরা দেখেছিলাম। আচ্ছা, এখন ω², এটার একক কি? ওমেগার একক হচ্ছে রেডিয়ান/সেকেন্ড। এটার স্কোয়ার হলে একক কি হবে? (/সেকেন্ড²। অ্যাকচুয়ালি রেডিয়ান কোনো একক না, এটা হলো একটা মান বা একটা সংজ্ঞা। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে ওটাই হচ্ছে এক রেডিয়ান। রেডিয়ান আসলে কোনো একক না। তাহলে টোটালি জিনিসটা কি আসলো? ω²-এর একক হবে (2). আচ্ছা, এখন আমি যদি এই জিনিসটার একক একটু বের করে দেখার চেষ্টা করি তাহলে দেখি জি এর একক কি? মিটার/সেকেন্ড²। নিচে এল এর একক কি? মিটার। মিটার কাটা থাকবে (2). তাহলে দেখি এখানে (2), এখানে (2), দুটোর একক সেম। তার মানে এই জিনিসটার মান আমি ω² লিখতে পারি। তাহলে এইভাবে করে g/l এর মান ω² লিখে আমি স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণটা পেলাম। সুতরাং সরল দোলকের গতি একটা স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ। এখন আমি এই স্পন্দনের জন্য একটা পর্যায়কাল বের করব। আমরা জানি পর্যায়কাল t = 2π/ω। সরলছন্দিত স্পন্দনের জন্য এটা একটা সার্বজনীন সম্পর্ক। আচ্ছা, তাহলে এখন যদি পর্যায়কাল বের করতে চাই তাহলে কি করতে হবে? 2π কে ω দিয়ে ভাগ করতে হবে। কিন্তু সরল দোলকের ক্ষেত্রে আমরা ω² মানে কি পেয়েছি? ω² মানে পেয়েছি আমরা অভিকর্ষ ত্বরণ বাই কার্যকরী দৈর্ঘ্য। সুতরাং ω মানে কি হবে? √g/l। তাহলে সরল দোলকের পর্যায়কাল কি পাবো? 2π। এখানে আছে ω নিচে, তো সুতরাং এই জিনিসটা কি হবে? √l/g, উল্টায় যাবে। তাহলে এই যে সম্পর্কটা পেলাম এটাই হলো সরল দোলকের পর্যায়কালের সমীকরণ। এখন আমি যদি সরল দোলকের কম্পাঙ্ক বের করতে চাই এটাকে উল্টায় দিলেই হবে, সুতরাং আমার আলাদা করার সম্পর্ক লেখার কিছু নেই। তাহলে এখন আমরা সরল দোলকের পর্যায়কালের এই সমীকরণটা ব্যবহার করে সরল দোলকের 4টা সূত্র আছে, সেই 4টা সূত্র একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা সরল দোলকের সূত্রগুলি দেখব। সরল দোলকের 4টা সূত্র রয়েছে। প্রথম সূত্রটাকে বলা হয় সমকালের সূত্র। এটার অর্থ হলো অল্প বিস্তারে নির্দিষ্ট দৈর্ঘ্য এবং নির্দিষ্ট স্থানে অবস্থিত কোনো সরল দোলকের প্রতিটি স্পন্দনের জন্য সমান সময় লাগে। সময় যেহেতু সমান লাগে এই কারণে এটাকে সমকালের সূত্র বলা হয়। আচ্ছা, দ্বিতীয় সূত্রটি কি বলা হয়? দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র বলতে নির্দিষ্ট স্থানে অল্প বিস্তারে সরল দোলকের পর্যায়কাল এর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি এটাকে একটু গাণিতিকভাবে দেখতে চাই তাহলে কীভাবে দেখব? এটা আসবে এরকম t সমানুপাতিক √l। এটা কোত্থেকে আসলো? সরল দোলকের সূত্র তো আমরা দেখলাম, পর্যায়কালের সূত্র t = 2π√l/g। এখান থেকে পাওয়া যায় g যদি ধ্রুবক হয় অর্থাৎ নির্দিষ্ট স্থানের জন্য g ধ্রুবক হবে তখন t সমানুপাতিক √l, অর্থাৎ
কোনো একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় তাহলে তার পর্যায়কাল বৃদ্ধি পাবে। আচ্ছা, তৃতীয় সূত্র, এটাকে বলা হয় ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র হলো অল্প বিস্তারে কম্পনরত কোনো সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে তাহলে তার পর্যায়কাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো এল যদি ফিক্সড হয় তাহলে টি হবে জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি গাণিতিকভাবে দেখি তাহলে কীরকম হবে, টি সমানুপাতিক 1/√g। আচ্ছা, চতুর্থ সূত্রটা ভরের সূত্র, এটার কোনো গাণিতিক কোনো এক্সপ্রেশন নাই। সূত্রটা হচ্ছে এরকম, অল্প বিস্তারে নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল দোলক নির্দিষ্ট অবস্থানে যদি আমি এটাকে স্পন্দিত করি তাহলে এর পর্যায়কাল এর ভরের উপর, ববের ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ আমি যত ভারী ববই ব্যবহার করি না কেন, সব যদি ফিক্সড থাকে তাহলে তার পর্যায়কালও ফিক্সড থাকবে। আচ্ছা, এখন আমি যদি এই দুইটা সম্পর্ক ব্যবহার করে একটু লেখচিত্র আঁকার চেষ্টা করি, যেমন আমি এই সম্পর্কটা থেকে যদি একটু লেখচিত্র আঁকি, আমি এখানে দিলাম টি, এখানে দিলাম √L, তাহলে এটা কীরকম হবে গ্রাফটা? গ্রাফটা হবে এরকম, মূলবিন্দুগামী সরল রেখা, কারণ সমানুপাতিক। যদি আমি এখানে এল দেই, এখানে দিই টি স্কোয়ার, সেম গ্রাফ হবে, ঠিক আছে? আচ্ছা, আবার এটা থেকে যদি আমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, আমি এখানে দিলাম 1/√g আর এখানে দিলাম টি, তাহলে এটাও কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হবে, কারণ এখানে পুরাটা একটা চলক, এই পুরাটা একটা চলক, দুটার পাওয়ার সমান, বিপরীত পাশে আছে, সুতরাং এটা মূলবিন্দুগামী সরলরেখা। যদি এখানে আমি 1/√g না দিয়া এখানে √g আর এখানে টি দেই, তখন কিন্তু আর এটা সরলরেখা থাকবে না, তখন কি হবে এটা? তখন এটা হবে আয়তাকার অধিবৃত্ত, ঠিক আছে? ওকে, তাহলে এই লেখচিত্রগুলো এমসিকিউর জন্য লাগে, এগুলো যদি আপনারা বই রিডিং করেন খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে সরল দোলকের আরও কিছু কিচ্ছা কাহিনী আছে, ওগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে দেখব। তাহলে আজকের লেকচারটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।